This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অনুষ্ঠানটির সহযোগী নেবেরা ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট শ্রবণী। শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। আজকে মহারাষ্ট্রে একটা বিশেষ ঘোষণা, যেই ঘোষণা থেকে অনেকে মনে করছেন বাংলার এবং অবশ্যই বাঙালির অনেক কিছু শেখার আছে। আজকের অনুষ্ঠানে আমরা কোনো রাজনীতিবিদদের ডাকিনি, তার কারণ অনুষ্ঠানের মধ্যে যে বিষয় রয়েছে সে বিষয়টা নিশ্চয়ই নিঃসন্দেহে রাজনৈতিক, কিন্তু রাজনীতির বলয়ের বাইরের মানুষদের এই কারণে ডেকেছি, আমরা সাধারণ মানুষরা যতক্ষণ না মুখ খুলব ততক্ষণ রাজনীতিবিদরা বুঝবেন না। তার কারণ রাজনীতিবিদরা বোঝেন খালি ভোট আর ক্ষমতা। সাধারণ মানুষের দাবি দাওয়া হলে সেটাকে তুলে ধরে তারা রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করে। সুতরাং গেরুয়া, সবুজ, লাল বা ওই সাবেক তেরঙা যে পার্টিগুলো আছে, এই পার্টিগুলোর যারা জনপ্রতিনিধি হওয়ার লোভ বাসনা কামনা যাদের আছে, তারা আসলে ভোটটা দখল করতে চায়, কিন্তু তাদের দাবি দাওয়া আদর্শ তৈরি করবে কারা? তারা যখন দেখবেন ভোট পাওয়া যাবে তখনই তো তারা সে বিষয়গুলো তুলে ধরবেন। তাই আজকে অনাবশ্যক, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই বিষয়ে কোনো রাজনীতির লোককে ডাকা হয়নি। যারা আছেন তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা অবশ্যই একবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো কারা রয়েছেন। তার আগে বিষয়টা একবার বলে রাখি। আমরা জানি যে মহারাষ্ট্রে তাদের নিজের ভাষা অর্থাৎ মারাঠি ভাষা অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যবহার করতে হবে, বাধ্যতামূলক। আজকে সেখানকার রাজ্য সরকার তারা পেশ করেছে এই রকমই একটি নির্দেশ এবং সেই নির্দেশ বলবৎ হচ্ছে। অর্থাৎ মহারাষ্ট্রকে, গোটা মহারাষ্ট্রে মারাঠি ছাড়া অন্য কিছু চলবে না। অফিস, কাছারি, আদালত সর্বক্ষেত্রে তারা তাদের ভাষাকে আজকে বলবৎ করেছে আইন করে। অন্যদিকে বাঙালি এই মুহূর্তে ব্যস্ত বই মেলাতে। বই মেলাতে সেখানে হাজার হাজার বাঙালি প্রত্যেকবার লাফিয়ে লাফিয়ে রেকর্ড ব্রেক করে দিচ্ছে, কিন্তু তাতে বাংলা ভাষা, বাংলা বই, বাংলা প্রকাশনা বা বাঙালির সাংস্কৃতিক ক্ষেত্রে আদৌ কোনো পরিবর্তন আসবে? এ নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিদগ্ধ মানুষজন। পারমিতা গঙ্গোপাধ্যায় দাস, বিশিষ্ট অধ্যাপিকা, অনুবাদক, সাহিত্যিক। দীর্ঘ 30 বছর ধরে তিনি অনুবাদ করে চলেছেন এবং অবশ্যই ফরাসিবিদ। আমাদের সঙ্গে আছেন রাজীব শ্রাবণ, লেখক, অত্যন্ত বিচক্ষণ লেখক। তার ঝুলিতে প্রায় 100-র কাছাকাছি বই রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন হরিদাস তালুকদার মহাশয়, প্রকাশক, বিশিষ্ট প্রকাশক, রোহিণী নন্দন প্রকাশনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দোলন চাপা দাশগুপ্ত, শিশু সাহিত্য এবং তার খান 11 বই বিভিন্ন জায়গায়, একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকাশকরা তার বই বার করেছেন। এবং যারা লেখা পড়েন, বিশেষ করে শিশু সাহিত্য যারা পড়েন, তারা জানেন ডাক্তার দোলন চাপা দাশগুপ্তর নাম। আমি প্রথমে এক নজরে আপনাদের দেখিয়ে দেব আজকে মহারাষ্ট্রে ঠিক কী ঘটনা ঘটেছে, তারপর বিক্ষিপ্ত দুটো মন্তাজ বা ছবি দেখাবো এই বাংলার, তারপর আলোচনায় ঢুকবো। প্রথমেই দেখে নেব মহারাষ্ট্রে কি হচ্ছে। মারাঠি ভাষা নিয়ে কড়া বিজ্ঞপ্তি জারি মহারাষ্ট্র সরকারে। আগে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছিল এই ভাষা, এবার রাজ্য সরকারি অফিসে বাধ্যতামূলক করা হলো মারাঠি ভাষাকে। এ নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে দেবেন্দ্র ফডনবিসের সরকার। মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা, রাজ্যের সমস্ত রাজ্য সরকারি এবং আধা সরকারি অফিসে মারাঠি ভাষা বাধ্যতামূলক। নিয়ম অমান্য করলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে দায়ের করা হবে অভিযোগ। মারাঠি ভাষায় কথা না বললে তা দেখা হবে সরকারি নিয়ম ভঙ্গের মতোই। যে সরকারি কর্মীর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ। তবে ওই যে কথায় আছে, বজ্র আটিনু ফসকা গেরু, শুধু এই প্রবাদই নয়, পথ চলতিতে প্রায়ই শোনা যায় আরও এক প্রবাদ, সেটা হলো আইনেরও ফাঁক আছে। ঠিক তেমনি মহারাষ্ট্র সরকারের জারি করা নির্দেশিকায় রয়েছে আরও এক উল্লেখিত বিষয়। এই নিয়ম জারি হবে শুধুমাত্র মহারাষ্ট্রে বসবাসকারীদের জন্য।
অন্য রাজ্য বা বিদেশিদের সঙ্গে অন্য ভাষায় কথা বলতে পারেন সরকারি আধিকারিকেরা। মহারাষ্ট্রে নিজের ভাষা নিয়ে যখন এতটাই কড়া, তখন একটু চোখ বোলানো যাক বাংলার দিকে। সর্বভাষার প্রাধান্য রয়েছে এই বাংলায়, তবে নিজের মাতৃভাষায় কি ততটাও সম্মান পাচ্ছে নিজের জায়গায়? গত বছর ডিসেম্বরে এক গানের মঞ্চে বাংলা গান চলবে না বলে তির্যক মন্তব্য ধেয়ে এসেছিল সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর দিকে। তাতে যদিও তিনি চুপ থাকেননি, একেবারে কড়া হাতে মঞ্চ থেকে সরব হয়েছিলেন তিনি। ঠিক কি বলেছিলেন তিনি, শোনা যাক। তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা। এখানেই শেষ নয়, গত বছর ডিসেম্বরে মেট্রোয় বাংলা ভাষা বলবার জন্য এক হিন্দিভাষীর তির্যক প্রশ্নের সম্মুখীন হতে হয় এক কলকাতাবাসীকে। ঠিক কি হয়েছিল একবার শোনা যাক। আপনারা সবাই যাবেন। West Bengal is a part of India. You must be learning. আপনারা বলুন, আপনারা आपको बंगाली आता है, हिंदी नहीं आता इंडिया में रह के? আমি পশ্চিমবঙ্গে থাকি, নিজের মাটিতে থাকি, তোর মাটিতে থাকি। উনি আমার অপমান করছেন, আমার মাটিতে বসে আমাকে অন্য This left is not yours. The metro is not yours. West Bengal is not yours. West Bengal আমার, metro আমার রাজ্যে আমার ট্যাক্সের টাকায় তৈরি। তোমার রাজ্যে না, তোমার ট্যাক্সের টাকায় নয়। So whatever. West Bengal आता, Indian हो ना, हिंदी नहीं आता। এইভাবে বারে বারে বাংলাতে ছোট হয়েছে ও হতে হচ্ছে বাংলা ভাষাকেই। তবে প্রতিবাদ যে হচ্ছে না তা নয়, বাঙালি অস্মিতা রক্ষায় অনেকেই সচেতন। তারা বাংলার মর্যাদা রক্ষায় বাংলাকে গুরুত্ব দেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আপনারা দেখতেই পেলেন যে বাংলা ভাষা অন্যদিকে মহারাষ্ট্রে মারাঠি ভাষার প্রতি মানুষের যে ভাবাবেগ তৈরি হয়েছে তারই ফলশ্রুতি। যে পার্টি গোটা দেশে হিন্দিকে বলবৎ করতে চায়, তারা শুধুমাত্র মারাঠা অস্মিতার জন্য মহারাষ্ট্রে বাধ্য হয়েছে সেখানকার আঞ্চলিক ভাষা অর্থাৎ মারাঠি ভাষাকে বিজ্ঞপ্তি জারি করে বাধ্য করেছে সেখানে, এবং তার কেন্দ্রীয় স্তরের নেতৃত্বকেও তারা বোঝাতে সক্ষম হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় মুশকিলটা হচ্ছে বাঙালিদের নিজস্ব কোনো পার্টি যেমন নেই, অনেকে মনে করেন আদৌ বাঙালি ভাবাবেগ আছে কিনা। তার কারণ এই বাঙালি পৃথিবীর একমাত্র জাত যে জাত তাদের সন্তান সন্ততি বাংলা বলতে পারে না বা লিখতে পারে না, বা বুঝলেও বাংলা পড়তে পারে না, অত্যন্ত গর্বের সঙ্গে বলে। সুতরাং সেই জাতে বইমেলাতে এত ভিড় করা মানায় আদৌ? আজকে এই নিয়েই আলোচনা করব। আমি প্রথমেই চলে যাব একেবারে সরাসরি পারমিতাদির কাছে। আমি প্রথমেই বলবো যে আজকে আপনাকে অভিনন্দন, আপনার একটি বই তো আজকে প্রকাশ হয়েছে, এবং বইটি তো মানে পৃথিবীর বিভিন্ন ভাষা, মানে সেই রকম গল্প, সেই রকম যারা গদ্যকার, আমরা তো গিদো মোপাসাকে দেখতে পাচ্ছি, আমরা সেখানে দেখতে পাচ্ছি এডগার অ্যালেন পোর ছবি, টলস্টয় রয়েছেন, মানে মানে এদের লেখা আপনি দিকপালদের লেখা বাংলায় অনুবাদ করেছেন। কিন্তু বাঙালির এই অবস্থা, আপনার মনে হচ্ছে যে এত কষ্ট করে অনুবাদ করে চলেছেন 30 বছর ধরে, আপনি নিজে ফরাসিবিদ, এতগুলো ভাষা জানেন, মনে হচ্ছে এই বাঙালির জন্য এই বইগুলো বার করে আদৌ কোনো লাভ হবে? দেখো, প্রথম কথা, অনুবাদ করাটা তো অনুবাদ সাহিত্যর সৃষ্টি হচ্ছে, বিশ্ব সাহিত্য খানিকটা সমৃদ্ধ হচ্ছে, এটা একটা দিক। দ্বিতীয় কথা, তুমি বলছো পড়বে কে, কিনে পড়বে কেন, এই তো পাঠকের সংখ্যা অনেকই কমে গেছে। এখনকার ছেলে মেয়েরা বা তুমি যেটা বললে, তাদের গার্জেনরাও গর্ববোধ করে যদি বাংলাটা ছেলে মেয়ে না জানে। কিন্তু তার মধ্যেও ধরো ভালো গল্প, ভালো লেখা, ক্লাসিক্স, এগুলো বেঁচে থাকবে না এটা বিশ্বাস করতে একটু অসুবিধে লাগে। রবীন্দ্রনাথ শক্ত হতে পারেন, বঙ্কিম শক্ত হতে পারেন, কিন্তু তারপরেও যারা লিখেছেন, বিভূতিভূষণ, শরৎচন্দ্র বিভূতিভূষণ কি বনফুল কি এরাদের লেখা, কিংবা বাঙালি একদম, এটাও আমাদের উপর নির্ভর করে। আমরাই ছেলে মেয়েদের তো পড়াতে শেখাবো, সেটা
ট্রান্সলেশনের মাধ্যমেই হোক, সেটা যেই হোক, ছোটবেলায় বাচ্চাদের কি করা হয়, ওই সব নানান রকম অনুবাদ সাহিত্য ওদের পড়তে দেয়া হয় একদম ছোট যখন থাকে। এইভাবে এটা আমাদের একটা দায়িত্ব আছে যে আমাদের কালচারটাকে, আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের কিন্তু আছে, সেটাকে একদম হেলায় ছেড়ে দিলে হবে না। অবশ্যই অবশ্যই। আমি ম্যাডাম আপনার কাছে আসছি, আমি একবার রাজীব শ্রাবণের কাছে চলে যাব। আপনি তো অনেকগুলো বই লিখে ফেলেছেন এবং গত কয়েক বছরে এরকম দ্রুত এত আপনার বই লেখা আমাদের বিস্মিত করে, এবং যা দেখতে পাচ্ছি আপনার 100 বই সংখ্যা হয়েও যাবে কয়েক বছরের মধ্যেই। সেই জায়গায় দাঁড়িয়ে এত বই লিখে কি হবে? আপনি কি শুধুমাত্র যারা খুব বয়স্ক, প্রবীণ, বৃদ্ধ, বৃদ্ধা এদের জন্য বই লেখেন? ধরুন এই যে বাউলে বাঙালি আপনার বই, বা উপনিষদ রবীন্দ্রনাথ নিয়ে আপনার বই, আপনার মনে হয় এই বই কেউ পড়বে, মানে বয়স্ক বৃদ্ধ মানুষরা ছাড়া? এ প্রসঙ্গে আমাকে একটা কথা বলতে হয়। উপনিষদ নিয়ে আমার একটা প্রাপ্তি হয়েছে। কিছুদিন আগে কোথাও একটা যাচ্ছি, পাশে একটা সহযাত্রী একটা বই পড়ছে, পরে অনেকেই পড়ে, কৌতূহলবশত আমি বইটা দেখলাম, আমারই বই। তা সেটা দেখে যে প্রশ্নটা তুমি করলে, সেখান থেকে বলা যায় বাংলা ভাষার পাঠক এখনও আছে, কিন্তু আমার যেটা মনে হয় কিছু কর্পোরেট মানুষ বাংলা ধ্রুপদী ভাষা, প্রথম ইউরোপিয়ান এই বাংলা ভাষার মাধ্যমে নোবেল পেয়েছেন, বাংলা পৃথিবীর মধ্যে প্রথম ভাষার জন্য দেশ গঠিত হয়েছে। সেই জায়গা থেকে বাংলা ভাষার এবং পৃথিবীর অন্যতম মিষ্ট ভাষা, পঞ্চমতম ভাষা ইউনেস্কো যা বলেছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে কিছু বোধহয় বাংলা ভাষাটা যাতে মারা যায়, খুব সুদক্ষভাবে তার একটা পরিকল্পনা বোধহয় বেশ। আপনি যেহেতু এই বিষয়ে মানে বিশেষজ্ঞ, বর্গীরা আসলে কারা? অবশ্যই বর্গীরা আমাদেরই কোনো অঙ্গরাজ্য থেকে আসছে। হ্যাঁ, বর্গী এবং সুলতানদের সৈন্য সামন্ত বাংলা ভাষা যা ক্ষতি করেছে, বাংলা ওপর যে আক্রমণ হেনেছে, সেটা তো আমরা সবাই জানি। মুখে বলতে ভয় পায় বাঙালি, কিন্তু আমরা তো জানি। এবং কার্যত এই বর্গীরা এবং পরবর্তীকালে সুলতানদের সৈন্যবাহিনী বাংলার উপর ঝাঁপিয়ে পড়েছিল, শস্য শ্যামলা বাংলার উপর। একদম। আজকে কোথাও মনে হচ্ছে না যে সেই সব বর্গী যারা রয়েছে, আমি তো একটু তাদের থেকেই আমাদের শিখতে হবে, তাদের ভাষার। একটু আগে বললাম বর্গী আগে ছিল, এখন সেটা সূক্ষ্মভাবে কর্পোরেট। তুমি একটা জিনিস দেখবে, তুমি বা আমরা কিন্তু সাধারণভাবে সরকারি স্কুলে পড়েছি। এখনকার বাবা মার একটা ট্রেন্ড, সরকারি স্কুল আছে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে। ভাষাটাকে, মাতৃভাষাটাকে বাবা মার দৌলতে বোধহয় এখন পুরোপুরিও দোষ দেওয়া যাবে না, এসএসসির যা ঘটনা ঘটলো, যাই হোক, তাও ঠিকই বলছে। হ্যাঁ, বাবা মা এসএসসি ওটা তো একটা পার্ট, বাবা মার দৌলতে ভাষাটাকে কবর দেওয়া হচ্ছে। এবং তুমি শুরুতেই যেটা বললে যে খুব গর্বের সাথে বলা হয় আমার ছেলে বাংলাটা ঠিক জানে না, এটা কিন্তু আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা ভাষা চর্চা করছি, বাংলা ভাষায় আমি কাজ করছি, অথচ আমার ছেলেকে বা আমার পরিবারের লোকদের আমি কিন্তু অন্য ভাষায় পড়াতে বাধ্য করছি। যে ভাষায় প্রথম নোবেল এসছে এশিয়া মহাদেশে, সেই ভাষাকে আমরা যেমন আজকে আমি রাস্তায় আস্তে আস্তে পরিষ্কার একটা অল্প বয়সী ছেলে আমাকে জিজ্ঞেস করছে, স্যার বইমেলা কিধার স্যার? আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ? বইমেলা? হ্যাঁ, বইমেলা কোন দিকে? এই একটা ট্রেন্ড কিন্তু এখন আমাদের কলকাতা শহর বা শহরতলিতে এসছে। বাংলা ভাষায় কথা বলবো না, আমরা হিন্দি বা অন্য ভাষায় কথা বলবো। আমাদের ভাষাটাকে আমরাই দায়িত্ব সহকারে আগামী প্রজন্মকে দিয়ে বোধহয় ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই আমি আসছি, আমি একবার হরিদাস তালুকদার মহাশয়ের কাছে যাচ্ছি। এই যে এত বই আপনি ছাপছেন, এবার তো অনেকগুলো দেখলাম আপনার টাইটেল রয়েছে, বাংলা ভাষায় এত বই ছেপে, মানে এটা কিসের জন্য? মানে এটা কি সমাজে একটা নাম প্রতিপত্তির জন্য ছাপছেন, নাকি আদৌ এটা বিক্রি হবে এই বইগুলো? এত সংখ্যায় বই ছাপছেন। বাংলা ভাষার দুঃসময়ে আমি প্রকাশক হয়েছি।
আমি বাংলা সাহিত্যের স্বর্ণযুগ দেখেছি। কলেজ স্ট্রিটে প্রায় 35 বছর ধরে ঘোরাঘুরি সুবাদে অনেক বেস্ট সেলার বই দেখেছি। বাংলা বই তার সেই কৌলিন্য হারিয়েছে। আমি বেশ কবছর হলো প্রকাশনায়। প্রথম দিকে গল্প, উপন্যাস ইত্যাদি এই ধরনের বইগুলোর দিকে বেশি নজর দিলেও আমার মনে হয়েছে বাংলা বই আর পড়ছে না। একদম নিচু তলার মানুষরাও ভাবছে বাংলা মিডিয়াম পড়লে তো ছেলেপুলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, যেন তেন প্রকারেণ ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। আমরা 2-4 জন লোক স্রোতের বিপরীতে হেঁটে বাচ্চাদের বাংলাতেই পড়ো। আমি নিজে আমার একমাত্র ছোট্ট কন্যাকে বাংলা মিডিয়ামেই পড়িয়েছি। বাহ, আপনাকে সাধুবাদ জানাই। আমার সৌভাগ্য যে আমার কন্যা ইংরেজিটা বাংলা থেকে একটু বেশিই জানে। কেননা আমি নিজে মনে করি বাংলা ভাষা, শুধু বাংলা ভাষা নয়, মাতৃভাষা যে ভালো জানবে, অন্য সব বিদেশি ভাষা, অন্য সব ভাষা তার অতি সহজেই সে রপ্ত করতে পারবে। আর যদি বলেন বাংলা বইয়ের কথা, সেই আবার ফিরে আসছি, বড় কঠিন সময়ে বাংলা বইয়ের প্রকাশক হয়েছি। ইংরেজি বইও আমরা প্রকাশ করি, তারপরও আশাবাদী যে বহুধা বিভক্ত ধারার বাংলা প্রকাশনা আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। কষ্ট করে হলেও বাংলা ভাষা যাতে টিকে থাকে তার একটা লড়াই এর আমিও সৈনিক। অবশ্যই। আমি একবার ডাক্তার দোলন চাপা দাশগুপ্তর কাছে যাব। আপনি মনে করবেন এই প্রশ্নটা হয়তো একটু অমার্জিত হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যারা খুব বিত্তবান হয় তাদের, এবং যারা ধরুন আমি সেভাবে বলছি না, সৌন্দর্যের তো অনেক ব্যাখ্যা হয়, যারা বয়সে কম, সুন্দর দেখতে, এইসব মহিলা এবং বিত্তবান পুরুষদের প্রচুর বই বেরোচ্ছে। এটার কি অন্য কোনো রহস্য আছে, নাকি এটা গুণের জন্য বেরোচ্ছে? একেবারে গোড়াতে মানে আঘাত করেছেন যাকে বলে সমস্যার। সাহিত্য চর্চাটা আগে ছিল মানুষের ভিতরের একটা প্যাশন বলতে পারেন, হ্যাঁ, ভালো লাগতো। তো এই যে পুরো আলোচনাটা আজকে যে বাংলা ভাষার অবলুপ্তি বা বই, যে অনেক বই ছাপা হচ্ছে, তার মধ্যে আপনি যেটা বলছেন যে বিত্তবানরা কি বেশি বই ছাপাচ্ছে, কারণ এখন একটা স্ট্যাটাস সিম্বল হয়েছে। আমি নিজে জানি একজন ভদ্রলোক, এবার তার একটি বই বেরিয়েছে, তারই জীবনী তিনি এক প্রকাশককে দিয়ে প্রকাশ করেছেন, একজন লেখিকা লিখেছেন আর কি, তারই জীবনী। এবং আমি কাউকে ছোট করছি না, প্রত্যেক মানুষের নিজের জীবনী তো ছাপতেই পারেন, কিন্তু সে বইও নাকি শুনছি যে প্রায় 500-600 কপি বিক্রি হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে সেখানে, এটা হতেই পারে, একটা চোরের আত্মকাহিনীও খুব গুরুত্বপূর্ণ হতে পারে, যে একটা চোর সে কীভাবে চুরি করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাহিত্য যদি সত্যি তার সাহিত্যে তার যদি মূল্যায়ন হয়, তারও একটা, তার জীবনেরও একটা দাম আছে। কিন্তু লোকে যে এই যে বই বার করছে, মানে সবারই ফেসবুকে পোস্টে দেখা যাচ্ছে প্রত্যেকেরই একটা করে বই আছে, তো এটা মনে হচ্ছে না একটা স্ট্যাটাস সিম্বল, মানে বাঙালি এত বাংলায় বই লিখছে? না, আপনি যেটা বললেন যে একটা চোরের আত্মজীবনী, চোরের আত্মজীবনী গুরুত্বপূর্ণ হতে পারে হয়তো অর্থনৈতিকভাবে বা আর্থসামাজিকভাবে ওই সময়টায় ওই চোর কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কিন্তু সেটা কোনোদিনও সাহিত্য হতে পারে না। কারণ সাহিত্য কথাটার মূলেই রয়েছে সতের সহিত। সাহিত্যের মূল জিনিসটাই হচ্ছে যে মানবিকতা এবং মানুষের সঙ্গে যে আমাদের আদান প্রদান। এবার কি একটু স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে সবার ফেসবুকে একটু দিতে হবে, একটা বই বেরিয়েছে, বহু দিন ধরেই সেটা হচ্ছে। কারণ ওই আর কি, যে আমি তো বইমেলা থেকেই সদ্য এলাম, আমার হাতে কোনো বই নেই এই জন্য নিজের, সবই বেশিরভাগ অন্যান্য বন্ধুদের বই। তো যদি যেটা হচ্ছে সত্যিকারের যে এরপরে আর কি করব জীবনে, একটা সময় গিয়ে তখন ওই কিছুটা যশপ্রার্থী হয়ে বই বার করা, সেটার মধ্যে জিনিসটা যে কি থাকবে, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি কন্টেন্ট, বাংলায় নির্যাস বলি, সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যা ভাষাটাও খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো সেই জন্য এটা তো একটা ছাপানোটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটা সোজাসুজি যশলাভের সঙ্গে সম্পর্কিত। আর আপনি যেটা বলছেন যে স্ট্যাটাস সিম্বল, একটা মেকি দুনিয়া আমরা নিজেরাই তৈরি করেছি। এবং আমি বলবো ডাক্তার হিসাবে ঋতব্রত দা, এটা কিন্তু ভাষার অবলুপ্তিটা
কিন্তু একটা আমাদের লাইফস্টাইল ডিজিজ। কারণ এই যে মোবাইলটা দিয়ে দিচ্ছি আমরা জন্মের পরেই মা বাবারা, এটা কিন্তু শুধু বড় লোকদের বলে নয়, মানে যাদের একটু স্মার্টফোন কেনার ক্ষমতা আছে তাদেরকেও যে মা বাবা দিয়ে দিচ্ছে বাচ্চাদের, আপনি দেখবেন খেয়াল করে ট্রামে বাসে সব জায়গায়, বা যে মা বাবারা একটু স্মার্টফোন কিনতে পেরেছে ছেলে ভুলানোর মতন দিয়ে দিচ্ছে। ডাক্তার হিসাবে বলতে পারি প্রথমেই তার কিন্তু যে 6 মাস থেকে 2 বছরের মধ্যে তার যে ইন্দ্রিয়গুলো যে ডেভেলপ হবে সেই সময়টা তার কিন্তু সে কানটাকে ব্যবহার করছে না। আমরা যে বাড়িতে কথা বলি মা বাবা ঠাকুমা পিসিমা জেঠিমা আত্মীয় স্বজন, তার কিন্তু একটা ইন্দ্রিয় সে বহু ব্যবহার করছে, সেটা হচ্ছে চোখ। এই কানটা ব্যবহার না করার জন্য তার কিন্তু ভাষা যে তৈরির যে প্রসেসটা সেটা তার তৈরি হচ্ছে না, এবং সেই বাচ্চাগুলো কিন্তু পেডিয়াট্রিশিয়ানরা আরো ভালো বলতে পারবেন, অটিজম আমাদের প্রচুর বেড়েছে। এবার মূল ভাষার জায়গাটাই তো তৈরি হচ্ছে না। আর তারপরে তো অন্য জিনিস যেটা আপনি বলছেন বাংলা ভাষা, সেটা তো একেবারে পৃথক একটা ব্যাপার। তো আমার মনে হয় যে এই প্রযুক্তির যে অপব্যবহার এবং এই যে লাইফস্টাইল ডিজিজটা, এটা কিন্তু অনেকটাই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো আমাদের এখন সেটা ভাবতে হবে। অবশ্যই আমি আবার আপনার কাছে আসছি, আমি একবার পারমিতাদির কাছে চলে যাবো। পারমিতাদি, আপনি তো দীর্ঘদিন ধরে অনুবাদ সাহিত্য বিশেষ অনুবাদ করেছেন, এবং আপনি ফরাসি ভাষায়ও বাংলা থেকে অনুবাদ করেছেন, স্প্যানিশও করেছেন, বহু ভাষাবিদ আপনি, ফরাসিবিদ তো বটেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অধ্যাপনা এবং আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। কোথাও কি মনে হচ্ছে যে এই যে এত কষ্ট করে কালজয়ী লেখকদের, মোপাসার মতো বা টলস্টয়ের মতো বা ও হেনরির মতো কালজয়ী লেখকদের লেখা আপনি অনুবাদ করছেন, কোথাও কি মনে হচ্ছে যে তার থেকে বেশি বাজারটা দখল করে নিচ্ছে পাল্প ফিকশন? খুব পপুলার যে বইগুলি বিভিন্ন দেশে রয়েছে, সেই বইগুলো থেকে টুকে সেটা থ্রিলার হতে পারে, সেটা স্পাই বিভিন্ন স্টোরি হতে পারে, সেগুলো থেকে টুকে নিজের নামে অনেক বই বাংলা বাজারে এখন বিক্রি হচ্ছে। এবং এমন তারা নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা সেটাকে প্রচার করছে, মনে হচ্ছে যে তারা সাংঘাতিক লেখক সব হয়ে গেছে। কোথাও কি বিশ্ব সাহিত্যে চির শাশ্বত সাহিত্যের সাধনা করতে করতে এইগুলো আপনার চোখে পড়ছে? কোথাও মনে হচ্ছে এগুলো চোখে পড়লেও এগুলো খুব মানে যাদের সত্যিকারের বুদ্ধি শুদ্ধি পড়াশোনা থাকবে তারা বুঝবেন যে কোনটা ক্লাসিক্যাল লিটারেচার আর কোনটা এই সমস্ত, যে এগুলোর তো মানে স্থায়িত্ব খুব অল্প, এগুলোর মধ্যে তো গুণাবলী বলে কিছু নেই। সাহিত্য গুণ যেটা, এইটা পড়ে তো মানুষের ওই যেটাকে বলে ইস্থেটিক প্লেজার বা কিছু, এগুলো তো পাচ্ছে না। সুতরাং এগুলো যা বেরোচ্ছে এগুলো সাময়িক আমার মনে হয়, কিন্তু যেগুলো থাকবে সে থাকবে, সেটা আমাদের চিরকালীন হয়ে থাকবে। আমাদের রবীন্দ্রনাথ কি শেক্সপিয়ার কি কালিদাস কি আমাদের যে কোনো সাহিত্যই বলো, এদিকে টলস্টয় বলো, ওদিকে তুমি মোপাসা বলো, ওদিকে তুমি বুদলের বলো, ওদিকে তুমি বাংলা সাহিত্য বলো, যে সাহিত্য যেটা সত্যিকারের গুণ আছে, যে সাহিত্য সত্যিকারের মানে যেটাকে বলে হিউম্যানিটিস, মানে ও যেটা বললো যে হিউম্যান মানুষের মধ্যে জিনিসগুলো আনা, ভালো ভালো গুণ, একটা কবিতা বা একটা ইভেন আমরা যখন শেক্সপিয়ার পড়ি বলা হয় কেন যে ওটা ক্যাথারসিস, আমাদের ভেতরের জিনিসগুলোকে আমাদের বুঝতে শেখায় যে একটা ভুল পথে গেলে নিয়তি কিভাবে টেনে নেবে আমাদের। এই ভালো ভালো জিনিসগুলো কিন্তু চিরকাল থাকবে, এগুলো যাবার নয়। এটা যেটা একটা হচ্ছে মডার্ন, একটা মডার্নও বলবো না, এগুলো একটা হুজুগ বা একটা ক্রেজ, এটা বেশি দিন থাকবে না। যারা পড়াশোনা করার লোক তারা বুঝবেন যে এটার মধ্যে তেমন কিছু নেই, সাময়িক একটা ফেজ চলেছে। অবশ্যই অবশ্যই আমি একবার রাজীব শ্রাবণের কাছে যাব। আপনার কি মনে হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি থ্রিলার, ভূত, অলৌকিক বিভিন্ন কাহিনী, গোয়েন্দা কাহিনী, কিন্তু এই গোয়েন্দা কাহিনী কিন্তু শরদিন্দুর নয়, বা এই গোয়েন্দা কাহিনী স্যার অর্থাৎ কর্নেল ডয়েলের নয়, বা এই সমস্ত কাহিনীর মধ্যে এডগার অ্যালেন পোর মতো মৌলিক নেওয়া হয়, বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিজের মতো করে লেখা, কিন্তু তার বাজারে কাটতি দারুণ। বিভিন্ন জায়গায় তার কাটতিটা এমন অবস্থা যে কিছু লেখক লেখিকাকে নাকি বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে, ভক্তকুল তাদের ছিঁড়ে খেয়ে নিতে পারে। আমি নিজে কিন্তু একটা সময় দেখেছি বুদ্ধদেব গুহকে সবুজ পাঞ্জাবি পরে একটা সাদা শাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বইমেলাতে।
আমি সমরেশ মজুমদারকে দেখেছি, আমি সঞ্জীব চট্টোপাধ্যায়কে দেখেছি, সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখেছি, শক্তি চট্টোপাধ্যায়কে দেখেছি, এরকম অসংখ্য মানুষকে দেখেছি, তাদের কিন্তু বাউন্সার লাগতো না। এই যে ভক্তকুলের এই রকম ব্যাপার, এবং সেটাকে খুব সুন্দর করে ফেসবুকে বা সামাজিক মাধ্যমে সেটাকে প্রচার করা হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে লেখার থেকে লেখক খুব গুরুত্বপূর্ণ? এটা তো একটা বড় ট্রেন্ড হচ্ছে, আমাকে দেখাতে হবে আমার বইয়ের সাহিত্য মূল্য কী আছে বা আমার বইয়ের বিষয় কী আছে। তুমি একটু লক্ষ্য করলে দেখবে, প্রকাশক মহাশয়ও আছেন বা দিদিও বললেন, যারা লিখছে, ইভেন মি, আমাদের পড়াশোনার দৌড়টা কত দূর। আমি সুনীল গাঙ্গুলির একটা কথা খুব মনে পড়ছে, যে লিখবে যে তাকে লেখার থেকে পড়তে হবে বেশি। আর এখন যেটা হচ্ছে, লিখবে বেশি, পড়বে কম। আর সঙ্গে যেটা রাখবে যে প্রচার রাখো, ওই যে বাউন্সার, এটা নিয়ে আমারও মনে হয়েছে রবি ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর বোধহয় হোমগার্ডও নিয়ে ঘোরেননি। এখনকার লোকেরা এত ভক্তকুলের আক্রমণে পড়বে যে বাউন্সার বা আরও কিছু মাধ্যম নিয়ে তারা ঘুরছে। না, মানে জনপ্রতিনিধিরা বা যারা রাজনীতি করেন তারা অনেক চুরি বা অনেক কিছুর মধ্যে জড়িয়ে থাকেন, তাদের বাউন্সার টাউন্সার লাগে, তাদের তো লাগে। সেটা এ রাজ্যের হোক বা অন্য রাজ্যের কেন্দ্রের হোক, যারা রাজনীতি করে তাদের লাগে, আলাদা বিষয়। লেখক হিসেবে এটা আমাকে এস্টাবলিশ করা, দেখো আমি ভিন্ন লোক, আমাকে তুমি দেখো যে আমি বাউন্সার নিয়ে ঘুরছি, আমার সাহিত্য তুমি দেখো না, আমাকে দেখাতে হবে, শো আপ করতে হবে যে আমি বই লিখছি, সেই জন্য আমি এইভাবে চলছি। আমি বই লিখছি, আমার বই এডিশন শেষ, কতই এডিশন শেষ, প্রকাশক মহাশয়। আমি এই বিষয়ে আসছি। আগে তো শুনতাম একটা মানে একটা এডিশন নিঃশেষিত, খুব একটা বিরাট ব্যাপার। এখন শুনছি সবারই বই নাকি নিঃশেষিত। হ্যাঁ, মানে এই যে এখন বইমেলাতে এখন যে পর্যায়ে আমরা রয়েছি, আমি অনেককেই শুনতে পাচ্ছি যে তাদের নাকি বই পাওয়াই যাচ্ছে না, মানে ওই 2-3টে কপি পড়ে আছে আর কি। এটা কি প্রাযুক্তিকভাবে, ধরুন আগে 1100 কপি ছাপতে হতো, কাগজের দাম, ছাপার খরচ সব মিলিয়ে, এখন তো বোধহয় যত কপি ছাপার আমি ছেপে নিতে পারি, ইচ্ছে করলে 100 কপিও ছাপতে পারি। এই প্রযুক্তির যে উদ্ভাবনী শক্তি, তাতে যারা দেখাতে চায়, যারা খুব বড় বড় লেখক, নামী লেখক বলে নিজেকে সামাজিক মাধ্যমে প্রচার করতে চায়, তাদের বোধহয় একটা সুবিধা হয়েছে এটা। আমি ফেসবুক করি না, কিন্তু ফেসবুকের দৌলতে 2-3টে লিঙ্ক আমার কাছে এসছে। একটি বই 20 কপি ছাপা হয়েছিল প্রযুক্তির দৌলতে, 18 কপি বিক্রি হওয়ার পর ডিভিশন ফেসবুকে বাইট দিচ্ছেন, দারুণ সেল, একদম। আমি যদি ভুল না বলে থাকি, ইন্দুমতি ভাতের হোটেল একটি বই 15,000 কপি বিক্রি হয়েছে, প্রকাশক নামটা আমি বলতে পারছি না। ভালো বই হয়তো 15 লক্ষ বিক্রি হবে না। আমি একটা তথ্য দিচ্ছি শুধু, বুদ্ধদেব গুহর বাবলি একটি উপন্যাস, যেটি সম্প্রতি একটি সিনেমাও হয়েছে, প্রকাশক বেশ কয়েক লক্ষ কপি বিক্রি করেছেন। এখনও প্রকাশকের ঘরে বইটি বেস্ট সেলারের একটি। অবাক হবেন, আমাদের এক প্রতিবেশী দেশে আমি 2002 সালে গিয়ে একটি বই মার্কেটে অবাক দৃষ্টিতে শুনলাম যে প্রতি সপ্তাহে 5,000 কপি করে ডেলিভারি হয় ডুপ্লিকেট বই। যারা ওনারা বই চুরিতে ওনারা একটা আলাদা দক্ষতা তাদের আছে, সব লেখকরা। এবং জানলাম অন্তত ওই 2 বছরের মধ্যে 5 থেকে 6 লক্ষ কপি বই ওখানে বিক্রি হয়েছে। তো প্রথমেই আমি বলেছি, বাংলা বইয়ের সেই সুদিন আমরা হারিয়ে ফেলেছি, সেই মানের লেখকও হয়তো উঠে আসছেন না। এই সময়ে আমি আমার একটা বইয়ের প্রকাশ অনুষ্ঠানে প্রায় 30 জন কবিকে নিমন্ত্রণ জানিয়েছিলাম। তারা প্রত্যেকেই তাদের এটা কবিতা আবৃত্তি করতে চেয়েছে, কেউ স্বরচিত, কেউ অন্য কবির, কিন্তু সবার আগ্রহ হচ্ছে যে আমার আবৃত্তির সময় যেন আমাকে একটু উত্তরীয় পড়ানো হয়, এবং সেটা যেন একটু তুমি সরাসরি ছবি তোলো। আমার দৃষ্টিকটু মনে হয়েছে। আমি পরে
তাদের 2-4 জনকে জিজ্ঞেস করে জেনেছি যে তারা তাদের যে বন্ধু বা বান্ধবী যে কবি, তার কবিতার বইটি পড়ে উঠতে পারেনি, কিন্তু সাজিয়ে রেখেছে বাড়িতে। বা আমি আপনার কাছে আসছি, আমি একবার ডক্টর দোলন চাপা দাশগুপ্তর কাছে চলে যাব। শিশু সাহিত্যিকদের তো এই মুহূর্তে বাজার কতটা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের সময় শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, সমরেশ মজুমদার, নলিনী দাস, আমরা একের পর এক অনেকের নাম করতে পারি। তারা তখন লিখতেন এবং আমাদের সবাই হিরো ছিলেন, নায়ক নায়িকা ছিলেন তারাই আমাদের। সঞ্জীব চট্টোপাধ্যায়, আমাদের ইতি পলাশ, ইতি তোমার মা, বিখ্যাত সমস্ত উপন্যাস, মানে সেগুলো ছোটদের না বড়দের এটা নিয়েও, বা সেটা দর্শনের না ছোটদের জন্যেই লেখা, এগুলো নিয়েও বিতর্ক চলতে পারে। কোথাও কি মনে হচ্ছে শিশু সাহিত্যিকরা ক্রমশ একটু পিছিয়ে পড়ছেন? বিশেষ করে শিশু সাহিত্যিকদের নিয়ে সেরকম আর আগের মতো উন্মাদনা নেই। একদম, শিশু সাহিত্য অবলুপ্তির একটা প্রধান কারণ হচ্ছে আমাদের শৈশবটাকে আমরা নষ্ট করে ফেলছি। শৈশব না থাকলে আর কিসের শিশু সাহিত্য? এটা তো আরেকটা কারণ হতে পারে, যারা শিশু, যারা ছোট এখন, যারা স্কুলে পড়ছে, তারা তো বাংলাটাই ভালো মতো পড়তে পারে না, সুতরাং তারা পড়লেও তো ইংরেজি বই পড়ছে। বাবা মার তো উৎসাহ দিচ্ছে না আবোল তাবোল, ক্ষীরের পুতুল বা ধরে রাখুন এই ধরনের পাগলা দাশু, এই ধরনের বইগুলো পড়ার ক্ষেত্রে কোথাও মনে হচ্ছে না যে মার্কেটটা, মানে শিশু সাহিত্যিকদের যে রমরমা মার্কেট, এটা তো শুধুমাত্র বাজার অর্থনীতির নয়, এটা মনের বাজারও। মানে প্রচুর শিশু স্বপ্ন দেখছে চাঁদের পাহাড় পড়তে পড়তে, পাগলা দাশু পড়তে পড়তে। এই সংখ্যাটা তো ক্রমশ কমে এসছে, মানে কলকাতা শহরে তো প্রায় নেই, অর্থাৎ গ্রাম বাংলা জুড়ে যারা শিশু আছে তারাই এখন বাঙালি শিশু আর কি। একেবারে, তার ওই একটা আপনি তো শিশু সাহিত্যিক হিসেবে আপনার বইগুলো কারা কিনছে মনে হচ্ছে? মানে আমি একদম সত্যি আপনাকে জিজ্ঞেস করছি, কারা কিনছে? এত নামী সব প্রকাশনা থেকে আপনার বই আছে। হ্যাঁ, শিশু সাহিত্য আমি লিখতে শুরু করেছিলাম যখন, তখন আমার মনের মধ্যে লেখার প্রথম প্রেরণাটাই ছিল হচ্ছে যে সুকুমার রায় এবং যে ননসেন্স ব্যাপারগুলো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তো আমার মনে হয় একটা মানুষ খুব সুখী এবং তৃপ্ত হয় যতদিন পর্যন্ত সে নিজের মনের মধ্যে শিশুটিকে পুষে রাখতে পারে। এই খুশিটা কিন্তু আর কিছুতে পাওয়া যায় না, কারণ আমাদের যতই ধন দৌলত বা যাই থাকুক না কেন, ওই যে একটা আনন্দ আমাদের শৈশবের কথা ভেবে বা নস্টালজিক হয়ে গিয়ে, সেইটাকে আমরা সবসময় মানে যাপন করি, সেলিব্রেট করি যাকে বলে। তো সেই জন্য আমি ওইভাবেই লিখতে শুরু করেছিলাম, কিন্তু আমার বলতে গেলে 11টা বইয়ের মধ্যে 6টা বই আমার হচ্ছে শিশুদের জন্য উপন্যাস, শিশু এবং কিশোর। এবং কিন্তু তাতে আমি সবচাইতে বেশি সাড়া পেয়েছি বড়দের থেকে। বড় মানে আমার প্রজন্ম এবং একটু আমার থেকে বড় মা বাবারা, আরে তুমি কি লিখেছো, একদম চোখে জল এনে দিয়েছো আমাদের ছোটবেলাটা। তারপরে তারা কিন্তু তাদের ছেলে মেয়েকেও পড়িয়েছেন। তার মানে কি, শিশু সাহিত্য মানে কিন্তু যে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে খুলে পড়বে তা না, সেটা কিন্তু যেতে হবে তাদের মা বাবাদের কাছে বা তাদের শিক্ষিকাদের কাছে। একটা ফিল্ম হয়েছিল তারে জমিন পর, সেটা এত সুপারহিট হওয়ার কারণ ওই যে জিনিসটা দেখানো হয়েছিল সেটা সম্পূর্ণ কিন্তু শিক্ষিকা এবং শিক্ষকরা তারা নিজেরা একটা উপলব্ধি করেছিলেন যে এই জায়গাটা আমরা যদি আমাদের ছাত্রছাত্রীদের না বোঝাই তাহলে কিন্তু আমাদের সাথে ওদের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে না। এই জন্য সুপার হিট হয়েছিল এবং স্কুলের থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি জানি না বইয়ের ক্ষেত্রে এটা হয় কি না, হয়তো হয়, কিন্তু বাংলা ভাষায় আমি কেন কিছু কিছু প্রতিষ্ঠান আছেন তারা একটা রিডিং সেশন করেন, কিন্তু সেটা তো শহরের একমাত্র খুব উচ্চবিত্ত পরিবারদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য। বাংলা ভাষাটার যে চর্চা, তার আরও একটা কারণ আমি বলবো যে আমাদের যে একটা মানে পারিবারিক কাঠামো, মূল জায়গাটা কিন্তু সেটা, আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমাদের ভিত্তিটা গেছে নড়ে। আমাদের গল্পটা শোনাবে কে? মা বাবা চলে যাচ্ছেন কর্মক্ষেত্রে, তিনি নিম্নবিত্ত হন, মধ্যবিত্ত হন বা উচ্চবিত্ত হন, বাচ্চা কোথায় থাকছে? বাড়িতে। কার কাছে থাকছে? এখন কিন্তু আর আয়ার কাছেও থাকছে না, বাচ্চাকে ক্রেশে দেয়া হচ্ছে। এমনকি এটাও শুনলাম যে মা বাড়িতে থাকছেন, যিনি গৃহবধূ, তিনিও বলছেন আমি বাড়িতে থাকি বলে আমি কেন বাচ্চাকে দেখবো, আমার বাচ্চাও ক্রেশে থাকবে। ওই যেটা আপনি প্রথমে বলেছেন স্ট্যাটাস সিম্বল, তাহলে সে তো কোনো ভাষাই শুনতে পাচ্ছে না। আমরা যেটা শুনেছি আমাদের কাকা পিসি কাকিমা জেঠিমা বন্ধু বান্ধব সবার সঙ্গে বসে যে আমরা উপেন্দ্রকিশোরের গল্প পড়েছি, সুকুমার রায়ের গল্প পড়েছি, সত্যজিৎ রায়ের গল্প পড়েছি, কোথায় এখন
সেই পরিবেশটাই তো পুরো নষ্ট হয়ে গেছে। অবশ্যই। আমি একবার পারমিতাদির কাছে চলে যাবো। পারমিতাদি, এত কষ্ট করে আপনি এই অনুবাদগুলো করেন, এত কষ্ট করে, তার কারণ এটা তো ঠিক হনরেরো বালজাকের লেখা অথবা মোপাসার লেখা, প্রত্যেকের লেখার শৈলী তো আলাদা, এবং অবশ্যই আপনি হিস্প্যানিক ভাষার যে সমস্ত সাহিত্যগুলো, প্রত্যেকটা তো খুব কঠিন, ভাষাটাকে আয়ত্ত করে, সেই সময়টাকে আয়ত্ত করে আবার আপনাকে নামিয়ে আনতে হচ্ছে আমাদের বাংলা, এই সময়ের বাংলাতে। তা এত পরিশ্রম যখন করেন, কখনো কখনো মনে হয় না যে যে পরিশ্রমটা করছেন সেই জায়গাটা কি পাচ্ছেন? মানে আমার বক্তব্য হচ্ছে, ধরুন আপনি কোনো একটা বিদেশি ভূতের গল্প থেকে বা বিদেশি কোনো স্পাই থ্রিলার থেকে আপনি একটি উপন্যাস কোথাও লিখে ফেললেন আর কি, মানে যতটা আর কি সেখান থেকে নিয়ে নামগুলো বদল করে, যেভাবে বাংলা অনেক ছবি হয় দক্ষিণ ভারতের ছবিগুলো নকল করে। তা এই যে আমাদের নকল নবিশ বাঙালি আর কি, এটা তো টুকে দিচ্ছে পুরো, এবং খুব সস্তায় হাততালিও পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মনে হয় না যে এত কষ্ট করছেন, হ্যাঁ ওই একটি স্টলে শুধু বই থাকছে, এত কষ্ট করে লাভ কি? বিশ্বমানের সমস্ত মানে বিশ্বমানের অনুবাদ করে লাভটা কি হচ্ছে? দেখো, আমি যখন অনুবাদ করি আমি লাভের কথা ভাবি না, আমি ভাবি যে আমার যদি 10টি 20টি ছেলে মেয়েরাও পড়ে, মানে স্টুডেন্ট যারা, আমার যদি বন্ধু বান্ধবের মধ্যে 5-10 জনও পড়ে, আমি 20 শতাব্দীতে রাখলাম, সেখান থেকে যদি 3-4টেও বিক্রি হয় হোক, কারণ বই লিখে লাভ করা, সে পাঠকের মাধ্যমেই হোক আর পয়সা রোজগারই হোক, এই আশা করলে বই লেখাটা না লেখা ভালো। এটা ভালো লাগে, ভালো জিনিস সমাজের কাছে আমি রেখে দিচ্ছি, মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, কতটা নিতে পারবে সেটা তাদের ব্যাপার। তবে একদম যে ফেলা যায় তাও কিন্তু না, যেমন আমি আজকে যেটা, মানে এতটা অন্ধকার নয় ব্যাপারটা। না, এখনো কিন্তু অন্ধকার নয়। আজকে যেটা, আজকে বলে বলছি না, যে এটা বেরোলো, আমি যতগুলো আজকেই তো উদ্বোধন হয়েছে, হ্যাঁ আমি যতগুলো কপি নিয়ে গেছি নিঃশেষ, শেষ হচ্ছে, বলছি ব্যাগে আর নেইছে। হ্যাঁ, লোকে পড়ে, একদম যে পড়ে না, আমি যেটা বললাম, যারা সেন্সিবল, যারা সত্যিকারের পড়াশুনো করে, সংখ্যায় কম হতে পারে কিন্তু পড়ে, বাঙালি ছেলেমেয়েরাও প্রচুর পড়ে, বা ভালো ছেলে মেয়েও আছে এদের মধ্যে। সবাই একদম ওই সস্তার ফেসবুক করছে বা এ করছে তা হয়তো নয় আর কি। আমি আসছি রাজীবদা, আমি একবার প্রকাশকের কাছে যাব। ধরুন কলকাতা বইমেলার ইতিহাসে নহন্যতে যেবার পুরস্কার পেল, এবং নহন্যতে যখন বেরোলো মৈত্রী দেবী, সেই বইয়ের একটা বিরাট কাটতি ছিল, এবং সেই বইয়ের ভাষা, সেই বইয়ের আবেদন, এবং অনেকেই তার সঙ্গে মির্জা ইলিয়াস তিনি কি লিখেছেন লানমি বেঙ্গলিতে, সেটা নিয়ে একটা বাজারে শোরগোল উঠেছিল। আপনাকে আমি জিজ্ঞেস করি, গত 10 বছর এরকম কোনো বইয়ের সন্ধান আপনার জানা আছে যে এই রকম শোরগোল তুলেছে কোনো সাহিত্যিকে? নেই। আপনার জানা আছে এরকম? আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় যে এরকম কেউ হয়তো লিখেছেন, তিনি পাদপ্রদীপের আলোতে আসতে পারেন। অবশ্যই লিখেছেন। আমি একটি বই প্রকাশ করেছি, একটি উপন্যাস, আজ থেকে 10 বছর আগে মুর্শিদাবাদ শহর বইমেলায় বইটি বেরিয়েছিল। 10 বছর পর আমি আবার বইটা পুনঃপ্রকাশ করলাম। নতুন লেখকদের মধ্যে আমি এখনো একটু পড়ি, ফেসবুক করতে পারি না ওই কারণেই। কিন্তু মৈত্রী দেবীর এই বইয়ের মতো হয়তো ওই মানে পৌঁছতে পারেনি। না, আমি কিন্তু মান বলছি না, আমি বলছি আদৌ বাঙালি এইভাবে বইকে সম্মান দিচ্ছে। আমি কিন্তু যিনি লিখেছেন তাকে আমি কোনো রকমভাবে ছোট করছি না। আমি নিজে জানি মনোরঞ্জন ব্যাপারীর বই বাতাসে বারুদের গন্ধ বিক্রি হয়েছে, আমি কিন্তু তাকেও কোনো খাটো করছি না। আমি এরকম অজস্র, আমি এরকম 10টা বইয়ের নাম বলতে পারি যারা অখ্যাতনামা, মানে একেবারে অদ্বৈত মল্ল বর্মনের মতো লিখেছেন, তারা হয়তো এই মুহূর্তে এসে পৌঁছাননি মানুষের কাছে। আমি সেই তুলনা করছি না, কিন্তু এই যে বই নিয়ে আলোড়ন, সত্যিকারের আলোড়ন, এই বইটা কিনতেই হবে, সেই ব্যাপারটা দেখেছেন ইদানিং কালের মধ্যে, 1 দশকের মধ্যে দেখে যায়? রাজীব শ্রাবণ? হ্যাঁ, আমার সেইভাবে চোখে পড়েনি। আমি আরেকটা জানেন কি, মানে এই বইটা না কিনলে জীবন বৃথা। না, এটা আমাদের সময় ছিল, তুমিও যখন পড়েছো ছিল, এখন নেই। তার আমার যেটা মনে হয়েছে, আবার দোলন চাপা যেটা বলছিলেন শিশুদের ব্যাপার, বাবা ছেলেকে বলছে দেখো টিটা কেমন দুলছে,
দেখেছো ডগ কিরকম রাস্তা থেকে পেরিয়ে গেল, ক্যাটটা আসছে, তুমি বা আমি বা আমরা যারা এখানে উপস্থিত আছি এরা কি বাড়ির অভিভাবকের কাছ থেকে এইভাবে শুনেছি? আমরা যে বই লিখছি কাদের জন্য লিখছি, আমার প্রশ্ন এটা। প্রত্যেকবার বইমেলায় 10,000-এর ওপর বোধহয় বই বেরোয়। কটা বই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমরা মনে রাখি, আমরা অনুষ্ঠান প্রিয়, সঙ্গে উনি বললেন উত্তরীয়। আর একটা জিনিস আমরা খুব আকর্ষণ বোধ করি, একটা মেমোন্টো হলো না, এটা বাড়িতে সাজিয়ে রাখবো, আমার একটা বই বেরিয়েছে। আমাদের ভাষাটাকে বোধহয় আমরা খুব সচেতনভাবে কবরে পাঠিয়ে দিচ্ছি, এর দায়িত্ব বোধহয় আমরাই নিচ্ছি। বলুন বলুন, আসছে। আমরা, আপনি শুরুতেই বলেছিলেন বর্গিরা কারা। আমি উত্তরপ্রদেশের কোনো এক রেল রুটে জার্নি করছিলাম। একজন অবসরপ্রাপ্ত রেলওয়ে অফিসার আমাকে অনুরোধ করলেন, আপনি বাংলায় বলুন, আমি বাংলা একটু একটু বুঝি। আমাদের বর্গিরা কিন্তু উত্তরপ্রদেশ বা মারাঠা থেকে আসছে না, আমাদের বর্গিরা আমাদের মধ্যেই বসত করেন। বাহ, খুব ভালো বলেছে। আমার কন্যাকে আমি পাহারা দিচ্ছি ও যেন অন্য বই না পড়ে, ওর সিলেবাসের বইটা আগে পড়তে হবে, অথচ আমি আমার ক্লাস 5-এ অঙ্ক খাতার নিচে অলিভারকে ধরে রাখতাম, অলিভার টুইস্ট, বাংলা অনুবাদে অবশ্যই। হ্যান্সব্যাক অফ নটরডেমের সেই কোয়াসিমোদোকে ঠিকঠাক এক্সপ্লোর করতে পারিনি বলে পরে খানিকটা ফরাসি শেখার শখ হলো। আমি আমার সন্তানকে ওই রাস্তায় যেতেই দিইনি। অবশ্যই। দোলন চাপা, আপনার কি মনে হচ্ছে? বাঙালি ভীষণ মানে বিতর্ক পছন্দ করে। গত 10 বছরে আপনি যদি কোনো সেরকম বইয়ের কথা বলেন, আমার সেই হয়তো আমি সাহিত্য মূল্যটা কিছু বলছি না, সেই নিয়ে আমি কোনো কাউকে ছোট করতে চাই না, কিন্তু বিতর্কিত যে কোনো জিনিস, যে কোনো বিষয়, সেটা কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। কাজেই সেটাকে একটা, আপনি খুব ভালো জানেন যে কোনো খবরকে বিতর্কিত করে প্রকাশ করলে তার কতটা কাটতি হয়, ঠিক একই রকমভাবে বইকেও কিন্তু এখন সেইভাবে বিতর্কিত করে প্রকাশ করা হচ্ছে। তো সেই জায়গা থেকে কতটা আমাদের আনন্দ বা রোমান্স, সেগুলোকে আমরা কতটা অনুভব করছি। এই যে বললেন হাঞ্চব্যাক অফ নটরডেমের কথা, আমি বাংলায় বলবো বিভূতিভূষণ। বিভূতিভূষণের চাঁদের পাহাড় আমাদের ছোটবেলায় যে একটা রিডার ছিল, বা ওই যে সত্যজিৎ বাবুর যে অপু আমাকে রেলগাড়ি দেখাবি, এইগুলো তো আমাদের প্রত্যেকের মুখস্থ বাঙালিদের। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন, যে বাংলা ভাষার বই যেরকম কমছে, সেরকম কিন্তু বাংলা ছবি, শিশু সাহিত্যের মতো ছোটদের ছবিও কিন্তু কমে যাচ্ছে। ছোটদের ছবিও নেই, কারণ ছোটদের যে বাংলা ভাষায় যে আমরা কত ছবি দেখেছি, শুধু তো সত্যজিৎ বাবু না, আরো অনেক, তপন সিনহা, অরুণ কিরণমালা থেকে শুরু করে অনেক। হ্যাঁ, কিন্তু এখন ছোটদের ছবি কোথায়? আমরা তো শৈশবটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেলছি। আমরা সব নিয়ে যাচ্ছি বিতর্কের দিকে, আর বিতর্ক মানেই বাজারের সঙ্গে জড়িত, সোশ্যাল মিডিয়া আনছি আমরা। তো এই জায়গাগুলো এত ঘোলাটে এবং এত ওতপ্রোত জড়িত যে আমার খুব সন্দেহ আছে যে শিশু সাহিত্য যদি না আমরা বাঁচিয়ে রাখতে পারি, শিশুদের বাঁচিয়ে যদি আমরা না রাখতে পারি, আমরা কিছুতেই এখান থেকে আমাদের পরিত্রাণের কোনো উপায় নেই। আমি হয়তো পারমিতাদির বইয়ের গুণগ্রাহী হব, কারণ আমার মধ্যে সেই রসদটা আমার পূর্বপুরুষরা বা পূর্ব নারীরা দিয়ে গেছেন, কিন্তু আমার পরে আমার কিন্তু সেখানে একটা খুব বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। অবশ্যই। আমি একবার হ্যাঁ, এবারের বই মেলায় আমি নিয়মিত রোহিণী নন্দনের স্টলে বসার চেষ্টা করেছি। আমি খুব কম সংখ্যায় হলেও ওই ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলোকে দেখেছি, এবং হয়তো ইন্টেনশনালি, তুমি বাংলা পড়তে পারো, সে হাসি মুখে সাই দিল, পড়ি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসি। আমি আমাদের প্রকাশিত পৃথ্বীরাজ নামে একটি পত্রিকা তাকে উপহার স্বরূপ তুলে দিলাম, এটা পড়ো এবং এতে লিখতে থাকো। এবং আমার পৃথ্বীরাজের শিশু লেখক লেখিকা যারা, তাদের মধ্যে একজন, সেও ইংলিশ মিডিয়াম, কিন্তু তার বাবা আর মা দুজনে দায়িত্ব নিয়ে তাকে প্রতিদিন 1 পৃষ্ঠা বাংলা লিখিয়ে নেয়, এবং এই কন্যাটি আগামী দিনের লেখক হয়ে উঠবে। মানে এটা আপনি আশা করছেন, যদি হয় সত্যি খুবই ভালো। আমি ক্ষুদ্র আশাটুকু। আমি রাজীবদার কাছে একবার আসবো। রাজীবদা, এতগুলো বই আপনি লিখেছেন এবং আপনার এতগুলো প্রবন্ধের বই, খুব ভারী ভারী বই, এবং এটা বিদ্বজনেরা এই বইগুলো পড়বে, আমি সব মানছি, কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে বইয়ের মার্কেটিংটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? ভয়ানক। মানে যে যত মার্কেটিং করতে পারবে সে তত স্টার লেখক হচ্ছে।
বইয়ের সাহিত্য ভ্যালু কত বা বইটা কিভাবে গ্রহণযোগ্য হচ্ছে মানুষের কাছে, পাঠকের কাছে, সেটা কিন্তু প্রধান নয়। আগে দেখো, আমরা মার্কেটিং ছাড়াই, আমার মনে আছে আমি সাম্য যখন পড়েছি, সাম্যের মার্কেটিং কি, আমি বিভূতিভূষণ যখন পড়েছি, ছুটিতে তুমি বা আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর শরৎ সাহিত্য পড়ছি, বঙ্কিম সাহিত্য পড়ছি, মার্কেটিং কোথায়? এখন তুমি কি লিখছো সেটা পরের কথা, তুমি সেইটাকে কতটা মোড়ক দিয়ে পাঠকের কাছে, সমাজের কাছে বার্তা দিচ্ছ, দেখো আমার বই এরকম, আমার বই আরও একটা বিষয়, অমুক লোক প্রকাশ করেছে, আমার বই অমুক জায়গায় প্রকাশিত হচ্ছে, আমার বইয়ে এত, যেটা আমাদের প্রকাশক মহাশয় বলেন, এতগুলো এডিশন হচ্ছে, এই মোড়ক সাহিত্য মূল্য বা পাঠক কতটা গ্রহণ করছে সেটা বোধহয় আমরা যারা লিখছি তাদের কাছে খুব একটা বিবেচ্য হচ্ছে না। অবশ্যই পুজোর পুরস্কারের মতো শুনেছি এখন সাহিত্যের পুরস্কারও বিক্রি হচ্ছে। পুরস্কারের ব্যাপারটা আসলে আমার পক্ষে বলাটা খুব মুশকিল, কারণ আমি পুরস্কারের প্রত্যাশী হয়ে লিখতে আসিনি। পুরস্কার পেলে তো ভালোই লাগে এবং যারা পুরস্কার পান তাদের প্রতি সবসময় আমার অভিনন্দন, শুভেচ্ছা থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি উনি যেটা বললেন যে ওই যে আপনি যেটা বলছিলেন যে একটা কোথায় আমরা সাহিত্যের, আমরা বইটার আমরা কোথায় রিলিজ করছি, বইটাকে আমরা কোথায় প্রধান হয়ে দাঁড়াচ্ছে মঞ্চে দাঁড়িয়ে, এবং কে ভূমিকা লিখছেন, কে ওটার মানে এই যে মার্কেটিং এবং পুরো প্যাকেজিং, এটা বইটার যে ভিতরের উপাদান সেটাকে যেন অনেক খেলো করে দিয়ে, এবং যদি সেই রকম বই হয় সেটাও আবার দেখছি কিছু বৌদ্ধিক মানুষের মধ্যে সীমাবদ্ধ। অবশ্যই আমাদের সময় একেবারে শেষ, আমি শুধু পারমিতাদির কাছে যাবো। পারমিতাদি, এত কিছু অন্ধকারের মধ্যেও তো আশার আলো আছে। মনোরঞ্জন ব্যাপারী, তার বই তো বিক্রি হয়েছে, মানুষ পড়েছে। মনোরঞ্জন ব্যাপারী তিনি পরিচিতি লাভ করেছেন লিখে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমাদের সময়ই, এই সময়ে দাঁড়িয়ে আপনার কি কোথাও মনে হয় যে সত্যিকারের লেখা যারা সত্যি সাধনাটা করে তারা অন্তত টিকে থাকবে, তো অন্তত তাদের আজকে দেরি হলেও তাদের লেখা সৌরভ তার ঘ্রাণ গিয়ে পৌঁছাবে আসল পাঠকের কাছে? একদম সত্যি, এইরকম অপটিমিস্টিক আমাদের হতেই হবে। অল্প হলেও কিন্তু ভালো কিছু পাঠকও আছে, লেখকের সংখ্যাও কমছে, ভালো লেখকের সংখ্যা, পাঠকের সংখ্যাও কমছে, কিন্তু ভালো লেখক আবার যদি আমাদের মাঝে আসেন তাহলে অত মার্কেটিংয়ের দরকারও হবে না। কিছু ভালো ছেলেমেয়েরা পড়বে, একদম চলে যাবে এটা ভাববো না। সময় একেবারে রাজীবদা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে পুরস্কারের কথা তুমি বললে, আমাদের বিভূতিভূষণ কি পুরস্কার পেয়েছে? পুরস্কার না, পাইনি, কিন্তু আমাদের এই যে পুরস্কার পেয়েছে, 4 বছর আগে সাহিত্য একাডেমি কে পেয়েছে, 5 বছর আগে রবীন্দ্র পুরস্কার কে পেয়েছে, আমাদের প্রজন্ম। আমাকেও জিজ্ঞেস করলে, ইভেন আমরা যারা লিখছি তাদের জিজ্ঞেস করলে বলতে পারবো। তালিকাটা বাড়িও না, ব্যাপারটা অন্যরকম জায়গায় চলে যাবে। অনেকেই অনেক পুরস্কার পেয়েছে। মহারাষ্ট্রে যেটা করছে সেটা কিন্তু ধ্রুপদী ভাষা, বাংলাও আমাদের ধ্রুপদী ভাষা, আমরা বাংলাকে নিয়ে কি ভাবছি? অবশ্যই এই প্রশ্ন নিয়ে আমরা যাব। সত্যি কথা বলতে গেলে বাংলা ভাষা যতক্ষণ না তার ব্যবহারিক প্রয়োগ বাড়ছে ততক্ষণ সেই ভাষা, সে ধ্রুপদী ভাষা হোক বা সে আন্তর্জাতিক মিষ্টি ভাষা হোক বা পৃথিবীর 7ম ভাষা হোক, তাতে কিছু এসে যায় না। তার কারণ ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়। আমরা যদি মুখাপেক্ষী হয়ে থাকি আমাদের পাশে কোনো এক প্রতিবেশী রাষ্ট্রে তাদের রাষ্ট্রভাষা বাংলা, তাতে আমাদের আনন্দিত হওয়ার কারণ নেই। তার কারণ একটি সংস্কৃতির পরিচয় তার ভাষা, অর্থাৎ পাশের রাষ্ট্রের সাংস্কৃতিক পরিচয় তাদের ভাষা, তার ব্যবহার, তার শব্দ, সেই শব্দ নির্মাণ এবং সেই শব্দ তৈরি হওয়া। আর আমাদের সংস্কৃতির পরিচয় একই ভাষা হলেও সে ভাষাকে আমরা কিভাবে ব্যবহার করছি, কোন ধারায় ব্যবহার করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে এ রাজ্যের বাঙালিরা অন্তত এখনও পর্যন্ত সরকার, প্রাক্তন যারা সরকার চালিয়েছেন 34 বছর ধরে, তারা মাতৃভাষায় শিক্ষার প্রচলন করাতে কি ক্ষতি করেছেন, কি লাভ করেছেন সে বিতর্কে ঢুকছি না, কিন্তু চেয়েছিলেন মাতৃভাষাকে নিয়ে যেতে। এমনকি এই সরকারও, বর্তমান সরকারও কিন্তু বাংলা ভাষা প্রসারের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সব কিছুই জলে গেছে, কারণ সাধারণ মানুষের মধ্যে সেই ব্যাপক সাড়া হয়নি। মহারাষ্ট্র যা পারে বাংলা তাই পারে না। তাই আজ বাদে কাল হয়তো সত্যি এই বাংলা ভাষা, লেখা, শিশু সাহিত্য সব কিছু সংকুচিত হয়ে যাবে, তবে শেষ হবে না। তার কারণ ভাষা এবং সাহিত্য
গুটি কয়েক মানুষের জন্যই থাকে, যে কারণে সত্যজিৎ রায় বলেছিলেন খুব দুঃখ পেয়ে যে ভারতীয়রা বোধহয় ছবির ভাষা বোঝে না। এমন একটা দিন আসবে কতিপয় মানুষই বাংলা সাহিত্যের রস তারা উপভোগ করতে পারবেন। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান বক্তব্য, আপনাদের দৃষ্টিকোণ থেকে যেভাবে বিশ্লেষণ করেছেন। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।